চট্টগ্রামের পাহাড়তলীতে জঙ্গি আস্তানায় র্যাবের অভিযান, আঞ্চলিক কমান্ডার সহ হুজির ৫ সদস্য আটক, ১২টি গ্রেনেড, বিপুল পরিমাণ বিস্ফোরক জব্দ। বিশেষ জজ আদালতে বেগম জিয়ার উপস্থিতিতে দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থক মুলতবির আবেদন মঞ্জুর করে ১৫ ডিসেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ইসির সঙ্গে মেয়র প্রার্থীদের সংলাপ, আইভির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সাখাওয়াতের, অস্ত্রবাজ আর বহিরাগতদের আটকের দাবি আইভির। নাটোরের ৩ যুবলীগ কর্মী হত্যার ঘটনায় প্রশিক্ষিত বিশেষ বাহিনীকে দায়ী করে পরিবারের হত্যা মামলা, আসামি অজ্ঞাত ১৬ জন। এবং সমুদ্রের তলদেশ দিয়ে জ্বালানি তেল সরবরাহে মহেশখালী থেকে চট্টগ্রাম পর্যন্ত দীর্ঘ পাইপলাইন নির্মাণে চীনের সাথে চুক্তি সই, পরিবহন করা যাবে দ্রুত সময়ে। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ফারজানা মুমু এবং আমি সাদিক রাজু। চট্টগ্রামের পাহাড়তলীতে জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে ১২টি গ্রেনেড, বিপুল পরিমাণ বিস্ফোরক সহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশের ৩ সদস্যকে আটক করেছে র্যাব। ভোর থেকে টানা ৪ ঘন্টার অভিযানে এদের আটক করা হয়। এর আগে আটক করা হয় আরও ২ হুজি সদস্যকে। আইন শৃঙ্খলা বাহিনীর স্থাপনায় হামলা চালিয়ে অস্ত্র লুট ও কারাগারে আটক হুজির শীর্ষ নেতাদের ছিনিয়ে নিতেই আটককৃতদের পরিকল্পনা ছিল বলে জানায় র্যাব। বিস্তারিত জানাচ্ছেন কমল দে, ক্যামেরা ছিলেন সাখাওয়াত হোসেন টিপু। বৃহস্পতিবার সকালে নগরীর পাহাড়তলী উত্তর কর্নেলহাট এলাকার মুকিম তালুকদার বাড়ির আশেপাশে অবস্থান নেয় র্যাব। পুরো এলাকাটি কর্ডন করে রাখে র্যাবের অন্তত ১৫০ সদস্য। উৎসুক মানুষের ভিড় জমে যায়, আশেপাশে উপস্থিত হয় ফায়ার সার্ভিসের টিমও। সেখানকার দোতলা একটি বাড়ি লক্ষ্য করে চলে র্যাবের তৎপরতা। প্রায় ৪ ঘন্টার অভিযান শেষে দরজা ভেঙে বের করে আনা হয় ৩ যুবককে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের তুলে নেওয়া হয় র্যাবের একটি গাড়িতে। আটককৃতরা সবাই হুজির শীর্ষ পর্যায়ের নেতা। নাশকতা পরিকল্পনা বাস্তবায়নের জন্য তারা এই বাড়িতে সমবেত হয়েছিল। তাজুল ইসলাম এবং নাজিম উদ্দিন একে খান রোড থেকে একদম ভোরের দিকে তাদেরকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্য মতে র্যাব 7 কর্তৃক এখানে আসে। পরবর্তীতে আমরা ভিতরে দরজা ভেঙে যখন ঢুকে তাদেরকে ৩ জনকে আটক করা হয়েছে এবং এই ৩ জনের পরিচয় যেটা প্রাথমিকভাবে আমরা পেয়েছি, তাদের কাছে জিজ্ঞাসাবাদ করে মোহাম্মদ হাফেজ আবুজাল গিফারি, নূরে আলম এবং ইফতিসাম আহমেদ, আমরা যেটা হরকাতুল জিহাদ হুজিবি সদস্য। তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো একটি স্থাপনায় তারা হয়তো তড়িত কোনো নাশকতা সৃষ্টি করবে এবং সেখান থেকে অস্ত্র গোলাবারুদ লুট করে পরবর্তীতে কিন্তু জঙ্গি কার্যক্রমের সঙ্গে তারা ব্যবহার করবে, এরকম একটি তথ্য আমাদের কাছে ছিল। জঙ্গি আস্তানা হিসেবে ব্যবহৃত বাসাটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মচারী হাজী মনসুর আহমেদের। গত ১৫ থেকে ২০ দিন আগে জঙ্গিরা নিজেদের গার্মেন্টস কর্মী পরিচয়ে বাসাটি ভাড়া নিয়েছিল। বাড়িটা মনসুর আহমেদের, সে সিটি কর্পোরেশনে দারোয়ান হিসেবে আছে। ২-৩ দিন হলো এই ভাড়াটিয়ারা আসছে, জাস্ট ২-৩ দিন। এরা বোধহয় আর মানে এটা সম্বন্ধে এলাকার লোকও আইডেন্টিফাই করতে পারেনি। গার্মেন্টসে চাকরি করবে এরকম হবে যে আর কি। আমার চাচি বলছে যে ১০০০ টাকা দিয়ে গেছে, আমি ওয়াইফ এবং আইডি কার্ড নিব, ওটুকুর চলে গেছে, ওরা রাতে ২টা বাজে আসছে। অভিযানের সময় ল্যাপটপ সহ বেশ কিছু নথিপত্র পুড়িয়ে দেয় জঙ্গিরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। আবেদন, পুনঃ আবেদন আর যুক্তিতর্ক উপস্থাপনে সরগরম আদালতে দুর্নীতি মামলায় অবশেষে ১ সপ্তাহের জন্য মুলতবি রাখা হলো আত্মপক্ষ সমর্থনে বেগম জিয়ার বক্তব্য উপস্থাপন কার্যক্রম। এ নিয়ে বেগম জিয়ার আইনজীবীরা সন্তোষ প্রকাশ করলেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দুদকের আইনজীবীরা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য উপস্থাপন করতে বৃহস্পতিবার দুপুরে বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি যাওয়ার আগেই মামলা সংক্রান্ত একটি আবেদন উচ্চ আদালতে বিচারাধীন থাকার বিষয়টি উল্লেখ করে এদিনের কার্যক্রম মুলতবি চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। এ নিয়ে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মুলতবি আবেদন নাকচ করে বেগম জিয়াকে বাকি বক্তব্য উপস্থাপন করতে বলেন বিচারক। কিন্তু তার আইনজীবীরা নাখোশ হয়ে আদেশ পুনর্বিবেচনার আবেদন করেন। আদালত পরে তা মঞ্জুর করে ১৫ ডিসেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করেন। আজকে আইনকে অনুসরণ না করেই ৩২ জন সাক্ষী নিয়েছে, কিন্তু এই সাক্ষীগুনা সাক্ষী দেওয়ার সময় তার নিজের ধর্মের নাম উচ্চারণ করে নাই। এই জন্য এই সাক্ষী আইনের চোখে সাক্ষী না, আমাদের সর্বশেষ আইন অনুযায়ী। সুতরাং এবং এইটাই আমাদের বক্তব্য ছিল। আমাদের আবেদন রিজেক্ট করেছে, তার এগেনস্টে আমরা হাইকোর্টে গিয়েছি।
আদালত মুলতবি আবেদন মঞ্জুর করায় অসন্তোষ প্রকাশ করেন দুদকের আইনজীবীরা। বেগম জিয়ার আইনজীবীরা মামলার কার্যক্রম দীর্ঘায়িত করার চেষ্টা চালাচ্ছেন বলেও অভিযোগ তাদের। মাননীয় আদালত বেগম খালেদা জিয়াকে বক্তব্য দেওয়ার জন্য 10 বার বলেছেন যে আপনি বক্তব্য প্রদান করুন, কিন্তু তিনি তার বক্তব্য দেওয়া থেকে বিরত থেকেছেন। মাননীয় আদালতের আদেশকে তিনি মান্য করেননি। পরবর্তীতে আবার তারা আবেদন করেছেন, আমি আপত্তি জানিয়েছি। আমরা বলেছি যে কোনো তুচ্ছ ব্যাপারে, সামান্য ব্যাপারে তারা প্রতিনিয়ত উচ্চতর আদালতে যান। এর আগে গত 1 ডিসেম্বর আত্মপক্ষ সমর্থন করে আদালতে আংশিক বক্তব্য উপস্থাপন করেন বেগম জিয়া। ওই দিন আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশনের সঙ্গে মেয়র প্রার্থীদের মতবিনিময় সভায় সব অস্ত্রধারী, সন্ত্রাসী ও বহিরাগতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। অন্যদিকে সরকারি দলের প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে নির্বাচনে আবারও সেনা মোতায়েনের কথা বললেন বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান। আর সভায় নির্বাচন কমিশনার পরিবেশ ঠিক রাখতে সহায়তা চেয়েছেন প্রার্থীদের। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সভাকক্ষে মেয়র প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভায় বসেন নির্বাচন কমিশনার জাবেদ আলী। বৈঠকে আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী 7টি দলের প্রার্থীরা অংশ নেন। মতামত তুলে ধরতে গিয়ে বিএনপির মেয়র প্রার্থী দাবি করেন সুষ্ঠু নির্বাচনের স্বার্থেই সেনা মোতায়েন দরকার নারায়ণগঞ্জে। সিটি কর্পোরেশন নির্বাচনে অবিলম্বে এই আইন শৃঙ্খলা রক্ষার জন্য দেশপ্রেমিক সেনাবাহিনীকে অবশ্যই এখানে মোতায়েন করতে হবে। অনেক ক্ষেত্রে আমার যে পোস্টার রয়েছে সেই পোস্টার ছিঁড়ে ফেলে সরকারি দলের প্রার্থীর পোস্টার লাগানো হচ্ছে, এখানে কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেন নাই। অন্যদিকে সেলিনা হায়াৎ আইভী জোর দেন সন্ত্রাসী অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার উপর। অস্ত্রধারীর কথা যেটা বলেছে, অবশ্যই সে যেই হোক, সে যদি আমার ভাইও হয়ে থাকে, তার কাছে যদি কোনো ধরনের অবৈধ অস্ত্র থাকে সেটাও যেন প্রশাসন গ্রেফতার করে। আমি কোনো ধরনের ফেভার প্রশাসনের কাছ থেকে চাই না। এবং যদি নারায়ণগঞ্জ শহরে এই ধরনের অস্ত্রশস্ত্র থাকে, আমি মনে করি আমার এই প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাখাওয়াত সাহেবের থেকে আমার জীবনের রিস্ক আরো বেশি। এবং আমি আমার জীবনের নিরাপত্তার স্বার্থেই বলবো যে নারায়ণগঞ্জ শহরে যাতে কোনো বহিরাগত কারো কাছে যেন অবৈধ কোনো ধরনের অস্ত্র এই ধরনের কোনো কিছু না থাকে। আমি যদি রাস্তায় গণসংযোগে যাই, সেখানে যদি হাজার হাজার মানুষ নেমে আসে, আমার পক্ষে কিন্তু সম্ভব না তাদেরকে তাড়িয়ে দেওয়া। আর নির্বাচন কমিশনার প্রার্থীদের আহ্বান জানান আচরণবিধি মেনে চলতে। আপনারা ভোটারের কাছে যাবেন, আচরণবিধি মেনে তাদের কাছে আপনারা আপনাদের ইস্তেহার বা আপনারা কি করতে চান সেটা উপস্থাপিত করবেন। আপনারা শুধুমাত্র ভরসা করবেন ভোটারদের উপরে এবং ভোটাররা তাদের জনপ্রতিনিধি বেছে নেবেন। সভায় নির্বাচনের নানা দিক নিয়ে মতামত তুলে ধরেন অন্যান্য মেয়র প্রার্থীরাও। এদিকে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে এদিন দুপুরেই প্রচারণায় নামেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। 17 নম্বর ওয়ার্ডের পাইকপাড়া, ভুইয়াপাড়া সহ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোট চান তিনি। আর বিএনপি মনোনীত মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান প্রচারণা চালান চাষাড়ার চাঁদমারি এলাকায়। তাফসির বাবু, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। বাংলার সময় আরো থাকছে। ময়মনসিংহ সদরের চরাঞ্চলে ভেজাল টমেটো বীজে ক্ষতিগ্রস্ত শত শত কৃষক। খেতে আর ফলন হওয়ার সম্ভাবনা নেই জানালেন কৃষি কর্মকর্তা। নাটোরের 3 যুবলীগ কর্মী সাব্বির আব্দুল্লাহ এবং সোহেল হত্যার ঘটনায় অজ্ঞাত 16 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন নিহত সাব্বিরের মা। গতরাতে সাব্বিরের মা রুকসানা বেগম বাদী হয়ে নাটোর থানায় এই মামলাটি করেন। মামলায় অভিযোগ করা হয় একটি বিশেষ প্রশিক্ষিত বাহিনী পরিকল্পিতভাবে নিজেরা অথবা প্ররোচিত হয়ে অপহরণের পর তাদের হত্যা করে। গত 3রা ডিসেম্বর রাতে সদর উপজেলার তকিয়া বাজারের একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন 3 জন। এ সময় 2টি মাইক্রোবাসে 15 থেকে 16 জন সাদা পোশাকধারী র্যাব পরিচয়ে তাদের তুলে ধরে নিয়ে যায়। অভিযোগ করেন স্বজনরা। পরে 5 ডিসেম্বর দিনাজপুরের ঘোড়াঘাট এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের লাশ উদ্ধার করে পুলিশ। সাব্বির, সোহেল, আব্দুল্লাহ এই 3 জন অপহরণের পর হত্যার ঘটনায় সাব্বিরের মা গতকাল অভিযোগ দায়ের করেন। আমরা তার অভিযোগ পেয়ে নাটোর থানায় মামলা রুজু করি। এই মামলাটি তদন্ত চলছে।
মামলার বাদী এই ব্যাপারে 15-16 জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছে। জ্বালানি তেল পরিবহনের খরচ ও সময় বাঁচাতে প্রথমবারের মতো সমুদ্রের তলদেশ দিয়ে 220 কিলোমিটার দীর্ঘ পাইপলাইন নির্মাণে চীনের সঙ্গে চুক্তি করল বাংলাদেশ। এর ফলে কক্সবাজারের মহেশখালী থেকে চট্টগ্রামে অবস্থিত ইস্টার্ন রিফাইনারিতে সরাসরি জ্বালানি তেল পরিবহন সম্ভব হবে। সকালে রাজধানীর একটি হোটেলে এই সংক্রান্ত চুক্তিটি স্বাক্ষর হয়। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী আগামী নির্বাচনের আগেই নির্ধারিত সব উন্নয়ন প্রকল্প শেষ করতে কর্মকর্তাদের তাগিদ দেন। দেবাশিস রায়ের রিপোর্ট। সমুদ্রপথে বিদেশ থেকে জ্বালানি তেল আমদানিতে বরাবরই ব্যবহৃত হয় বড় জাহাজ। পরে সেখান থেকে ছোট বা লাইটার জাহাজে করে তেল পৌঁছায় চট্টগ্রামের রিফাইনারিতে। পরিবহনের এই জটিলতা দূর করতে গভীর সমুদ্র থেকে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি পর্যন্ত সমুদ্রের তলদেশ দিয়ে পাইপলাইন নির্মাণে চুক্তি সম্পন্ন হলো। বৃহস্পতিবার রাজধানীতে চায়না পেট্রোলিয়াম পাইপলাইন ব্যুরোর সঙ্গে এই চুক্তি করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। এই প্রক্রিয়ায় কক্সবাজারের মহেশখালী থেকে 9 কিলোমিটার দূরে গভীর সমুদ্রে নির্মিত হবে টার্মিনাল, যাকে কারিগরি ভাষায় বলা হয় সিঙ্গেল পয়েন্ট মুরিং বা এসপিএম। সেখান থেকে 36 ইঞ্চি ব্যাসের পাইপের মাধ্যমে তেল আসবে মহেশখালীর স্টোরেজ ট্যাঙ্কে। সেখান থেকে 18 ইঞ্চি ব্যাসের আলাদা পাইপে মাতারবাড়ি চ্যানেল, গহিরা পয়েন্ট এবং কর্ণফুলী হয়ে তেল পৌঁছাবে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে। 220 কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনে তেল পরিবহনের ফলে বছরে বাংলাদেশের 1000 কোটি টাকা সাশ্রয় হবে বলে মত কর্মকর্তাদের। মহেশখালী থেকে 9 কিলোমিটার দূরে হবে আমার মোরিং পয়েন্ট গভীর সমুদ্রে, আর মহেশখালীতে আমার হবে ট্যাঙ্ক ফার্ম। সেখান থেকে 18 ইঞ্চি ডায়ামিটারের পাইপ দিয়ে মহেশখালী ট্যাঙ্ক ফার্ম থেকে পাইপলাইনের মাধ্যমে এটা সরাসরি চলে আসবে পতেঙ্গাতে আমার মেইন ইনস্টলেশনে। এর ফলে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হবে দাবি করে বিপিসি বলছে 2019 সালেই এর সুফল পাবে বাংলাদেশ। কার্গোগুলো আমি এনে রেখে দিই, কিন্তু আমার লাইটিং এর আমার ড্যামেজটা গুনতে হয়, আবার আপকান্ট্রিতে আমার তেলের থাকে, তাহলে আমার এখানে জ্বালানি নিরাপত্তাটা আমার এনশিওর হচ্ছে না। কিন্তু এসপিএম হলে আমার সেই জ্বালানি নিরাপত্তা এনশিওর হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আগামী নির্বাচনের আগেই এমন উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে কর্মকর্তাদের তাগিদ দেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। সরকার আর 2 বছর এরপরে ইলেকশন, আমরা চাই সমস্ত প্রজেক্টগুলো অন্তত আগামী 2-1 মাসের মধ্যে যেন অন্তত গতি পেয়ে যায়, অন্তত চলে আসে। প্রায় 5,500 কোটি টাকার এই প্রকল্পে বাংলাদেশকে 4,293 কোটি টাকা ঋণ সহায়তা দেবে চায়না এক্সিম ব্যাংক। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। গত 27 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাঙ্গেরির সফরকালে বিমানের যান্ত্রিক ত্রুটির ঘটনার প্রাথমিক তদন্ত শেষে মন্ত্রণালয় চূড়ান্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। সকালে সাভারের গণবিশ্ববিদ্যালয়ে প্রয়াত কিউবার প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রোর স্মরণ সভায় সাংবাদিকদের তিনি একথা বলেন। 32 মিনিট আগে ছিলেন না, 15 মিনিট ছিলেন, এবং যে ধাতব বস্তুর ব্যাপারটা তাকে খুঁজে বের করা হয়েছে, ওটা কোনো নাশকতা ছিল না বলে আমরা জেনেছি। বেসরকারি বিমান কর্তৃপক্ষ যে তদন্ত করছে তার প্রাথমিক রিপোর্ট হয়ে গেছে, এবং বিমান থেকে যে রিপোর্ট হয়েছে তার প্রাথমিক রিপোর্ট হয়েছে, এগুলো ফাইনাল রিপোর্ট হচ্ছে। আর মন্ত্রণালয়ের যে তদন্ত কমিটি এটা আগামী 7 দিনের মধ্যে রিপোর্ট প্রদান করবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক ভালো বলে দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক AKM শহীদুল হক। দুপুরে বাগেরহাটের খানজাহান আলী ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত কমিউনিটি পুলিশিং ও জঙ্গি বিরোধী এক সমাবেশে অংশ নিয়ে এই কথা বলেন তিনি। দেশে অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো। আপনার জঙ্গি তৎপরতা কিছু যে কটা ছিল, সেই জঙ্গিদের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে আমরা সরকারের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আমরা অভিযান চালিয়েছি, আমরা কাজ করছি, এখনো কাজ চলতেছে। এবং যারা হঠাৎ করে জঙ্গি তৈরি হয়ে সুইসাইডাল স্কোয়াড হয়ে গিয়েছিল, আমরা মনে করি তাদের দমন হয়েছে এবং তাদের শক্তি আমরা ভেঙে দিয়েছি। হজ যাত্রীরা যে কোনো এয়ারলাইন্সে করে হজে যেতে পারবেন বলে উচ্চ আদালতের দেয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি SK সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে এ আদেশ দেন। এর আগে 2013 সালের 24 এপ্রিল বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় সিদ্ধান্ত নেন হজ যাত্রীরা শুধুমাত্র বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্সে করে হজে যেতে পারবেন। পরে এই সিদ্ধান্তের বিরুদ্ধে একজন হজ যাত্রী সহ 3 জন উচ্চ আদালতে আবেদন করলে 2014 সালের 20 ফেব্রুয়ারি যে কোনো এয়ারলাইন্সে হজে যাওয়া যাবে বলে আদেশ দেন উচ্চ আদালত।
এ আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলে আপিল বিভাগ আজ তা খারিজ করে দেন। এদিকে হজ কার্যক্রম সহজ করতে চট্টগ্রামে শুরু হয়েছে 3 দিনব্যাপী হজ ও ওমরা ফেয়ার। দুপুরে নগরীর জমিয়াতুল ফালাহ জামে মসজিদ মাঠে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি মেয়র আজম নাসির উদ্দিন। হজকালীন করণীয় বিভিন্ন বিষয় তুলে ধরেন বিশেষজ্ঞ আলেম ও মুআল্লিমরা। হজ ফেয়ারে বিভিন্ন এজেন্সির 50টিরও বেশি স্টলে হজ সম্পর্কে নানা তথ্য দেওয়া হচ্ছে। 10 ডিসেম্বর শেষ হবে এই ওমরা ফেয়ার। বাংলার সময় আরো থাকছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের উচ্ছেদ ও রক্তক্ষয়ী সংঘর্ষের 1 মাসেও সুগার মিল কর্তৃপক্ষের সঙ্গে মেটেনি দ্বন্দ্ব, আলোচনার মাধ্যমে নিষ্পত্তির তাগিদ। কক্সবাজারের উখিয়া সীমান্ত থেকে 6 রোহিঙ্গা ও টেকনাফে রোহিঙ্গাবাহী 9টি নৌকা মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ভোর থেকে সকাল 10টা পর্যন্ত নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় নৌকাগুলো ফেরত পাঠানো হয়। বিজিবি জানায়, মিয়ানমারের সহিংসতার কারণে প্রতিদিনই নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে রোহিঙ্গারা। তাদের রুখতে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি বাড়িয়েছে বিজিবি। এরই ধারাবাহিকতায় আজও শতাধিক রোহিঙ্গা বোঝাই 9টি নৌকা মিয়ানমারে ফেরত পাঠানো হয়। এদিকে উখিয়া সীমান্তে আটক 6 রোহিঙ্গাকে ফেরত পাঠানোর খবর নিশ্চিত করেছে বিজিবি। ময়মনসিংহ সদরের চরাঞ্চলে এগ্রো কনসার্ট লিমিটেডের কনক এবং ঢাকা সিড কোম্পানির রাজা 1 হাইব্রিড টমেটোর ভেজাল বীজে ক্ষতিগ্রস্ত হয়েছেন শত শত কৃষক। হৃদপুষ্ট বড় বড় টমেটোর গাছ হলেও ফলন নেই। বীজ বিক্রেতারা বলছেন, কোম্পানির লোকজনকে বিষয়টি জানানো হলেও তারা এলাকায় আসছেন না। মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা জানান, ক্ষতিগ্রস্ত ক্ষেতে আর ফলন হওয়ার সম্ভাবনা নেই। আর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান জেলার শীর্ষ কৃষি কর্মকর্তা সাইম আকন্দ। ময়মনসিংহ সদরের চরাঞ্চলে চলতি মৌসুমে আগাম জাতের এগ্রো কনসার্ন লিমিটেডের কনক এবং ঢাকা সিড কোম্পানির রাজা 1 হাইব্রিড টমেটো আবাদ করে প্রতারিত হয়েছেন শত শত কৃষক। কৃষকদের অভিযোগ, ভেজাল বীজের কারণে সময় পেরিয়ে গেলেও হৃষ্টপুষ্ট চোখ জোড়ানো টমেটোর গাছে ফল আসছে না। ফলন না থাকায় দিশেহারা, ঋণের জালে আবদ্ধ একমাত্র টমেটো ফসল নির্ভর চাষিরা। 10 লক্ষ টাকা ঋণ করে হয়েছি, ঋণ আমি কিনতে দিব, আমার কোনো হয় নাই। আমার নাই বলতে কিছু বেশ কারা সম্পদ করছে, তাও ভাগি হান বন্ধ করে ক্যাবিনেট হয়ে গেছে। আঙ্গরন মরার দশা, বউ বলান বাচ্চা কাচ্চা লয়া কেমনে যে চলমু, চলার কোনো ব্যবস্থাই নাই। সরকারের কাছে এই আবেদন, আমাদের যে ক্ষতিগ্রস্ত এই কোম্পানি করলো, এই কোম্পানি আমার ক্ষতিপূরণ দিক। বীজ বিক্রেতারা বলছেন, ভেজাল বীজ বিক্রি করে বিপদে পড়েছেন তারাও। বিষয়টি কোম্পানির লোকজনকে জানানো হলেও তারা এখন আর এলাকায় আসছেন না। বীজের পাশাপাশি অন্য দোকানের অনেক কিছু বাকি দেয়। আমার মধ্যে প্রায় 20-30 লাখ টাকা বাকি দেওয়া আছে মাঠে। কৃষকের ক্ষতিপূরণ কৃষক তো মনে করেন আমার সবগুলো চাপাই দিচ্ছে আর কি। কৃষক বলতেছে আমাদেরকে কোনো টাকা পয়সা দিব না। মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা জানান, ক্ষতিগ্রস্ত ক্ষেতে আর ফলন হওয়ার সম্ভাবনা নেই। আর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান জেলার শীর্ষ কৃষি কর্মকর্তা। নিয়ম মাফিক হিসাবে আরো 20 থেকে 25 দিন আগে ফলন আসার কথা ছিল, এখন আর আসে নাই। এখন আর 20-25 দিন পরে কতটুকু আসবে এটাও নাই, আসার খুব একটা সম্ভাবনা নাই। কৃষি অফিসারকে এবং সহকারী কৃষি অফিসারদেরকে খোঁজখবর নিয়ে জানাইতে বলছি। এই ধরনের যদি জেলা কমিটিকেও জানায়, আমরা বিধি মোতাবেক ওই কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করব। টমেটোর ভেজাল বীজে ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ ও কৃষকের কোনো হিসেব কৃষি বিভাগের কাছে নেই। তবে স্থানীয়রা জানান, সদর উপজেলার বোরোরচরে প্রায় 90 হেক্টর জমিতে টমেটোর ফলন হয়নি। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। দর্শক, এই বিষয় নিয়ে কথা বলতে ময়মনসিংহ ব্যুরোতে উপস্থিত হয়েছেন ময়মনসিংহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুবিনা ইয়াসমিন। আমরা সরাসরি কথা বলবো তার সঙ্গে। রুবিনা ইয়াসমিন, বাংলার সময় আপনাকে স্বাগত জানাচ্ছি। এই যে রিপোর্টটি আমরা দেখলাম, কৃষকদের দাবি যে 2টি কোম্পানির বীজ তারা ব্যবহার করেছেন এবং তারা প্রতারিত হয়েছেন। তো এই ব্যাপারটি আপনারা কিভাবে দেখছেন? আচ্ছা, আমাদের প্রায় 7000 হেক্টর, যেখানে বিভিন্ন ধরনের শাকসবজি উৎপাদিত হয় এবং যে সবজিটা আমাদের সারা দেশেই চলে যায়, প্রচুর ট্রাক ভর্তি হয়ে এটা ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় চলে যাচ্ছে। তো
বোরোরচর এলাকায় টমেটো চাষ নিয়ে চাষিদের যে অভিযোগটা, এটা আমাদের কাছে আসছে। এটা আমরা এই বিষয়টা নিয়ে বিগত 10 দিন ধরে একটু তৎপর আছি এবং খুব গুরুত্ব সহকারে আমরা বিষয়টা দেখছি যে চাষিরা রাজাওয়ান এবং এই যে কনক জাতের যে টমেটো করেছে সেখানে দেখা যাচ্ছে তুলনামূলকভাবে ফুল একটু কম আসছে। এটা হতে পারে কোনো উইন্টার লাভিং যদি হয়, শীতের একটা সেন্সিটিভিটি যদি থাকে, সেই ক্ষেত্রে ফল ধারণ একটু কম হতে পারে। তবে এখানে আমরা আমাদের পক্ষ থেকে আমরা উপজেলা কৃষি অফিস, ইউনিয়ন কৃষি অফিস, আমার উপসহকারী কৃষি কর্মকর্তা যারা আছে তাদের মাধ্যমে আমরা চাষিদের পাশে থেকে চাষিদের যে পরামর্শটা দিচ্ছি যে এখানে ওভার গ্রোথের কারণে হয়তো হরমোনাল একটা ব্যালেন্সের প্রবলেম হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা এখানে কিছু পার্শিয়াল কুশিগুলো প্রুনিং করে ছাঁটাই করে এবং এখানে টিএসপি সার এবং পটাশ সার পরিমিত পরিমাণে দেওয়ার জন্য পরামর্শ দিচ্ছি এবং অবশ্যই এখানে ইউরিয়া সার এবং পানি সেচ ওভার করা যাবে না। এই বিষয়ে আমরা চাষিদের পাশে অবশ্যই থেকে তাদের পরামর্শটা দিচ্ছি। রুবিনা ইয়াসমিন, আপনার কাছে আরেকটা প্রশ্ন করতে চাই যে মাঠ সুপারভাইজাররা তো কৃষকদের পাশে থাকেন এবং বিভিন্ন সময় পরামর্শ দেন, তো এই যে বীজ থেকে খেতে ফসল ফলানোর সময় পর্যন্ত যে সময় আপনাদের কর্মকর্তারা বা মাঠ পর্যায়ের কর্মকর্তারা তো মাঠে ছিলেনই, তাদের কি কোনো অবহেলা কি এই ক্ষেত্রে রয়েছে? না, অবহেলার বিষয়টা আমরা অবশ্যই দেখছি না। কারণ হচ্ছে আমরা প্রথম থেকেই বিষয়টা আমরা চাষিদের পাশে থেকে অবশ্যই পরামর্শ দিই এবং এই বিষয়টা যখন আমাদের কানে আসে চাষিদের কাছ থেকে একটা অভিযোগ, আমরা এই বিষয়টা আরো অনেক নিয়ে দেখছি। আমরা সবাই চাষিদের পাশে আছি, চাষিদের পাশে থেকে তাদের আন্তঃপরিচর্যাগত কোনো সমস্যার জন্য যদি এই সমস্যাটা হয়ে থাকে আমরা তাদের আন্তঃপরিচর্যা করার জন্য পরামর্শ দিচ্ছি। আচ্ছা, কৃষকরা তো ক্ষতিগ্রস্ত হয়েছেনই, তো এখন এই কৃষকদের যে ক্ষতি পুষিয়ে নিতে আপনাদের পক্ষ থেকে কোনো পদক্ষেপ রয়েছে কিনা এবং যে দুটি কোম্পানির এই প্রতারণাটি করেছে তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা আপনারা নেবেন? বিষয়টা আমরা নিজেরা জমিনে যে এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টা জানছে এবং আমাদের রিপোর্টের মাধ্যমে আমরা সকলকে অবহিত করেছি। তো এই বিষয়ে ক্ষতি পুষিয়ে বীজ কোম্পানির যদি কোনো সমস্যা প্রতারণার শিকার চাষিরা হয়ে থাকে অবশ্যই বীজ কোম্পানিগুলোকে দায়িত্ব নিতে হবে এবং পরামর্শগত প্রযুক্তিগত সহায়তা আমরা কিন্তু চাষিদেরকে সারাক্ষণে দিচ্ছি, যে কারণে চাষির যে পরিচর্যা বা প্রযুক্তিগত কোনো সমস্যার কারণে চাষি যেন অবশ্যই ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে আমরা তৎপর আছি। রুবিনা ইয়াসমিন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম ময়মনসিংহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা বা রুবিনা ইয়াসমিনের সঙ্গে কথা বলছিলাম ময়মনসিংহ সদরের চরাঞ্চলে যে কৃষকরা টমেটো চাষ করেছেন এবং বীজ কোম্পানির বীজ ব্যবহার করার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ব্যাপারে তার কথা মতামত শুনছিলাম। গাইবান্ধার গোবিন্দগঞ্জের রংপুর সুগার মিলের সাহেবগঞ্জ খামার থেকে সাঁওতালদের উচ্ছেদ এবং রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনার 1 মাসেও জমির অধিকার নিয়ে সাঁওতালদের সাথে সুগার মিলের দ্বন্দ্বের অবসান হয়নি। এখনো অজানা আতঙ্কে খোলা আকাশের নিচে দিন কাটছে সাঁওতালদের। এই অবস্থায় আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির তাগিদ দিয়েছেন বিশিষ্টজনরা। হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন ওবায়দুল ইসলাম। বাপ দাদার সম্পত্তি দাবি করে রংপুর সুগার মিলের বাগদা খামারে বসতি গড়ে তোলা সাঁওতালদের ঝুপড়ি ঘরগুলো জ্বালিয়ে দেওয়ার পর এখন পোড়া মাটিতে নতুন ফসল ফলানোর কাজ শুরু করেছে রংপুর সুগার মিল কর্তৃপক্ষ। ইতিমধ্যে শতাধিক একর জমিতে আখের বীজ লাগানো শেষ হয়েছে। মিল কর্তৃপক্ষ বলছে আখ লাগানোর কাজে শ্রমিক হিসেবে যোগ দেওয়ার জন্য সাঁওতালদের আহ্বান করা হলে তারা কোনো সাড়া দেয়নি। যদিও দেরিতে কার্যক্রম শুরু করছি, ইতিমধ্যে 180 করে নতুন চারা রোপণ করে ফেলছি। আমরাও কিন্তু এটার জন্য শ্রমিকের অভাব বোধ করতেছি, কিন্তু আসলে ওরা কারো মাধ্যমে ডিমোটিভেটেড হয়ে কিন্তু আসতেছে না। অন্যদিকে উচ্ছেদ হওয়ার পর গোবিন্দগঞ্জের মাদারপুর ও জয়পুর গ্রামে অবস্থান নেয়া সাঁওতালরা মানবেতর জীবনযাপন করছেন। কেউ কাপড়ের তাঁবু গেড়ে, আবার কেউ স্ত্রী সন্তানদের নিয়ে ত্রিপলের ছাউনির নিচে আশ্রয় নিয়েছেন। সরকার ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দেয়া ত্রাণের উপর নির্ভর করে চলছে তাদের জীবন জীবিকা। না খায়া দায়া আসি আমরা এই গাছের নিচে, কেউ পাইছি কেউ পাইনি। কত ঠান্ডার মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা থাকি, আমাদেরকে সরকার দেখে না, বাপ দাদার জমি ফিরিয়ে দেয়, এটাই আমাদের দাবি। আর যাদেরকে মারা হয়েছে গুলি করে আমরা এটার বিচার চাই। এ অবস্থায় বিশিষ্টজনরা বলছেন এই সংকট মোকাবেলায় সাঁওতালদের সাথে সরকারের আলোচনার কোনো বিকল্প নেই। রংপুর সুগার মিলের পক্ষ থেকে এবং আমাদের এখানে আপনার সরকারের পক্ষ থেকে সাঁওতালদের সঙ্গে আলাপ করে তাকে বুঝিয়ে সুঝিয়ে তারা কি চায়
তাদের ন্যায্য দাবিগুলো পূরণ করা। এবং এই আলোচনায় আইনগত দিকগুলোকে আলোচনা করা দরকার এবং মানবিক দিকগুলোকেও প্রাধান্য দেওয়া দরকার। এইগুলোকে পারস্পরিক আলোচনার মাধ্যমেই এই সমাধানটি আসতে পারে। গত 6 নভেম্বর সুগার মিলের সাহেবগঞ্জ খামারে গড়ে তোলা বসতিতে আগুন লাগিয়ে উচ্ছেদ করা হয় সাঁওতালদের। এ ঘটনাকে কেন্দ্র করে সাঁওতালদের সঙ্গে সুগার মিলের শ্রমিক কর্মচারী ও পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে 2 সাঁওতাল নিহত হয় এবং পুলিশ সহ অন্তত 30 জন আহত হয়। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। রাজশাহীতে নিখোঁজের 3 দিন পর অ্যানি নামে এক প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে ভাটাপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, বাবা মা মারা যাওয়ার পর ভাটাপাড়া এলাকায় দাদির কাছে থাকত 11 বছর বয়সী অ্যানি। গত মঙ্গলবার হঠাৎ করেই বাড়ি থেকে নিখোঁজ হয় সে। এরপর অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। আজ দুপুরে বাড়ির পাশেই পরিত্যক্ত একটি স্থান পরিষ্কার করতে গিয়ে তার লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন থাকায় তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। প্রায় হারিয়ে যায় যে পাই সে দিয়ে যায়। আজ আমরা মনে করছি হারিয়ে গেছে, পাইলেই তো দিয়ে যাবে। আমরা এই ভেবেছি যে আজকে মাইকিং করতে পারিয়েছে, আজকে ওনারা কাপড় মেলে দিতে যে আজকে এখানে পাওয়া গেছে। তার শারীরিক বাহ্যিক যে সাইন সিমটম এসছে তাতে বোঝা যাচ্ছে যে তাকে হত্যা করা হয়েছে। আমরা এই ব্যাপারে মামলা করছি, লাশ পোস্টমর্টমে পাঠাচ্ছি। ঢাকার কেরানীগঞ্জে গুলিতে ডাকাত দলের 2 সদস্য নিহত হয়েছে। পুলিশ বলছে বন্দুকযুদ্ধ। পুলিশ জানায়, জিঞ্জিরা গোবিন্দ জুয়েলার্সে ডাকাতির ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে মন্তাজুল ও সবুজ নামে ডাকাত দলের 2 সদস্যকে আটক করা হয়। পরে গত রাতে তাদের নিয়ে রোহিতপুর পোড়াহাটি এলাকায় অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হয়। এ সময় উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করে একদল ডাকাত। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। বাকিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে মন্তাজুল ও সবুজের লাশ উদ্ধার করা হয়। নিহতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ময়মনসিংহে স্কুল ছাত্র লিওন হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে সহপাঠী ও শিক্ষকরা। দুপুরে রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা লিওন হত্যা মামলার প্রধান আসামি নাইমকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গত 22 নভেম্বর স্কুলের গেটের সামনে সহপাঠী নাইমের ছুরিকাঘাতে নিহত হয় রাশিদুজ্জামান লিওন। এই ঘটনায় নিহতের মা বাদী হয়ে কোতোয়ালি থানায় 5 জনকে আসামি করে হত্যা মামলা করেন। পরে 2 জনকে গ্রেফতার করে পুলিশ। নেত্রকোনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে উদীচী বোমা হামলার 11তম ট্র্যাজেডি দিবস পালিত হয়েছে। সকালে উদীচী কার্যালয়ের পাশে হায়দার ও শ্যালী স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাংস্কৃতিক কর্মীরা। এ সময় স্থানীয় শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে 5 মিনিট নীরবতা পালন করা হয়। পরে সেখান থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। 2005 সালের এই দিনেই জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলায় উদীচী কর্মী খাজা হায়দার ও সুদীপ্তা পাল শেলি সহ 8 জন নিহত এবং অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। নানা কর্মসূচির মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস পালিত হয়েছে। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পতাকা উত্তোলন করে দিনটির উদ্বোধন করা হয়। এ সময় জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান এবং চলচ্চিত্র নির্মাতা মুর্শিদুল ইসলাম সহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে দেয়ালে আঁকা স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের চিত্রকর্ম ঘুরে দেখেন তারা। প্রতিটি চিত্রকর্মেই স্থান পেয়েছে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস। পরে মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে আলোচনা সভায় বক্তব্য দেন অতিথিরা। মুক্তিযুদ্ধের আমাদের চেতনার যে মূল জায়গাটা ছিল, মূল স্পিরিটটা ছিল, সেটা ছিল কিন্তু অসাম্প্রদায়িক চেতনা। আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছি মুক্তিযুদ্ধের মাধ্যমে, এবং ব্রাহ্মণবাড়িয়া আমি মনে করি সেই চেতনাকে অবশ্যই ধারণ করে। এই যে মৌলবাদী শক্তি যারা মাঝে মাঝে মাথাচাড়া দিয়ে ওঠে, তাদের বিষ দাঁত ভেঙে দেবে ব্রাহ্মণবাড়িয়ার সচেতন মানুষ। দেশে 15,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করার রাজধানীর হাতিরঝিলে আলোক উৎসবের আয়োজন করা হয়েছে। সেখানে আছে আমাদের রিপোর্টার রাশেদ বাপ্পি। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাশেদ।
মোমো, আপনি জানেন যে বাংলাদেশ সরকারের যে বড় একটি অর্জন 15,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের যে সক্ষমতা, সেই সক্ষমতা পুরো জাতির সামনে তুলে ধরার জন্য বেশ বড় এবং জমকালো একটি আয়োজন করা হয়েছে রাজধানীর হাতিরঝিলে। আর হাতিরঝিলে এখন পুরো হাতিরঝিল জুড়ে যে আয়োজনটি রয়েছে সর্বোচ্চ, কারণ এই অর্জনের মূলে রয়েছে বাংলাদেশ সরকারের আপামর জনগণ, আপামর জনসাধারণ। আর এই জনসাধারণের সাথে মিশে একাকার হয়ে জনসাধারণকে তাদের এই সরকার কৃতজ্ঞতা জানিয়ে দেওয়ার জন্য যে আয়োজনটি আজকে আমরা হাতিরঝিলে দেখতে পাচ্ছি, সেটি কিন্তু উপভোগ করার জন্য শুধু হাতিরঝিলের নিচে নয়, হাতিরঝিলের চারপাশে যত বাড়ি রয়েছে, বহুতল ভবন, সেখান থেকেও মানুষজন দেখছে এই আয়োজনটি। আর মোমো, এই ছিল আমার কাছে হাতিরঝিল থেকে সর্বশেষ খবর। পরবর্তীতে আবার আপনাকে আমি জানিয়ে দেব সর্বশেষ খবর কি হয়। মোমো। দর্শক, 15,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করায় রাজধানীর হাতিরঝিলে আলোক উৎসবের আয়োজন চলছিল। এতক্ষণ আমরা দেখছিলাম, সেখানে ছিলাম আমাদের রাশেদ বাপ্পি সহকর্মী। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। চট্টগ্রামের পাহাড়তলীতে জঙ্গি আস্তানায় র্যাবের অভিযান, আঞ্চলিক কমান্ডার সহ পুঁজির 5 সদস্য আটক, 12টি গ্রেনেড, বিপুল পরিমাণ বিস্ফোরক জব্দ। বিশেষ জজ আদালতে বেগম জিয়ার উপস্থিতিতে দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন মুলতবির আবেদন মঞ্জুর করে 15 ডিসেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ইসির সঙ্গে মেয়র প্রার্থীদের সংলাপ, আইভীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সাখাওয়াতের, অস্ত্রবাজ আর বহিরাগতদের আটকের দাবি আইভীর। নাটোরের 3 যুবলীগ কর্মী হত্যার ঘটনায় প্রশিক্ষিত বিশেষ বাহিনীকে দায়ী করে পরিবারের হত্যা মামলা, আসামি অজ্ঞাত 16 জন। এবং সমুদ্রের তলদেশ দিয়ে জ্বালানি তেল সরবরাহে মহেশখালী থেকে চট্টগ্রাম পর্যন্ত দীর্ঘ পাইপলাইন নির্মাণে চীনের সাথে চুক্তি সই, পরিবহন করা যাবে দ্রুত সময়ে। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *PN লিখে পাঠিয়ে দিন 16242 নাম্বারে। সঙ্গে থাকুন সময়।